আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অলরেডি জানো যে আমরা আটকা পড়ছিলাম, মানে আমাদের অফিসের তালাটা খুলতেছিল না। তো যাই হোক, আমরা ছাড়া পাইছি। তো পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। একটু দেরি করে আসার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, মানে অনাকাঙ্ক্ষিত কারণে, আসলে আমাদের কোনো দোষ ছিল না। তালা দিয়ে বাইরে চলে গেছি, রুমে হচ্ছে চাবি, এই হচ্ছে ঘটনাটা। তো আশা করতেছি এই রমজানের রাতে তোমরা সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো, সবাই মজাদার আছো, মানে যত কিছু থাকা দরকার সব কিছু তোমরা আছো আর কি। ঠিক আছে, রিস্টার্ট ব্যাচটা তোমাদের জন্য একটা জোস অবস্থা। তো আমি আশা করব এই ব্যাচের ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা নিজেকে আরও বেশি শানিত করতে পারবা, নিজেকে আরও বেশি জোস বানাইতে পারবা। আর কি বলবো, এটাই, আর কিছু না। তো যারা যারা আমার ক্লাস আগে করছো তাদের সবাইকে থ্যাংক ইউ। যারা আজকে প্রথম আমার ক্লাসে আসছো তাদের সবাইকে একটু বেশি থ্যাংক ইউ। আর ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিচ্ছ। অনেক নতুন মুখ দেখতে পারতেছি, এতগুলো নতুন মুখ একসঙ্গে দেখতে পেরে আমার অনেক ভালো লাগতেছে। কারণ ইন জেনারেলি কয়েকটা মুখ দেখি, সেগুলোকে আমি রেগুলার চিনি, এগুলোকে রেগুলার আমি গালাই, এগুলোকে রেগুলার আমি ধাতানি দেই। ওয়ালাইকুম আসসালাম। এত লেট হওয়ার কারণ হচ্ছে আমরা আটকা পড়ে গেছিলাম, অলরেডি আমরা একটা নোটিশ পোস্ট করে দিছি। তো আমি একটু সবার জন্য অপেক্ষা করব। আচ্ছা, সবার জন্য অপেক্ষা করব, এবং অপেক্ষা করার আগে আমি তোমাদের ক্ষেত্রে একটা প্রশ্ন তৈরি করে দেই একটা তোমাদেরকে। ঠিক আছে, একটা প্রশ্ন দিয়ে দেই। প্রশ্নটা হচ্ছে আমাকে পার্সেন্টেজের জানাবা। ঠিক আছে, পড়াশোনার অবস্থা কি? পড়াশোনার অবস্থা কি? ক 50% আছে ভাইয়া, খ 60% আছে ভাইয়া, গ 80% আছে ভাইয়া, ঘ 90+ আছে ভাইয়া, এবং ইও হচ্ছে কি -50, মানে কি 50 এর নিচে আছে। তো সবাই ক্লাসে আসার পরে এইটার উত্তর দিবা, সবাই ক্লাসে আসার পরে এইটার উত্তর দিবা, এইটার খুব দরকার আছে। ঠিক আছে, এবং ক্লাসটাতে দ্রুত যুক্ত হয়ে যাবা। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে হচ্ছে একটু নিয়ে আসবা। আর দেরি করে ক্লাস শুরু করার জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি অফিসের সামনেই ছিলাম, আমাদের গেটটা লাগতেছিল না, এই জন্য মেইনলি দেরি হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটু সবাই তোমাদের আপডেটটা জানাবা যে পড়াশোনার আপডেটটা কেমন। যেমন হচ্ছে তোমরা অলরেডি জানো যে আমি তোমাদের মিশন A+ গ্রুপ, তারপর আমাদের যেটা চলো শিখি গ্রুপ আছে সেটাতে পোস্ট করছিলাম যে তোমাদের কোন অধ্যায়টা দরকার। তোমরা সবাই ভোট দিছিলে হচ্ছে সপ্তম অধ্যায়টা আমাদের দরকার আছে ভাইয়া। তো সপ্তম অধ্যায়ের ক্লাস আমি শুরু করলাম ইনশাল্লাহ। তোমাদের রিস্টার্ট ব্যাচের সপ্তম অধ্যায় এমনভাবে পড়াই দিব, অন্যদিকে তাকাইতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, 50 এবং 60-তে দেখতে পাচ্ছি, তোমাদের কি গালি দেওয়া উচিত বুঝতেছি না তো আমি। 50 এবং 60 এটা তো খুব মানহানিকর অবস্থা আমার ক্লাস করার পর। আচ্ছা, আমার ক্লাস করার মতো কেউ নাই। যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 80% খুবই কম দেখতে পাচ্ছি। 0% এর সব থেকে জোস উত্তর, 0 সব থেকে দারুণ উত্তর। আচ্ছা, আরেকটু রিডিং করে নেই। না, আমি তোমাদের প্রথম অধ্যায় পড়াইছেন কিনা এটা সহজ উত্তর দিয়ে দেই। সেটা হচ্ছে যে আমি তোমাদের আগেই বলছিলাম যে আমি তোমাদের কি করাবো, এই রিস্টার্ট ব্যাচটা, ব্যাচের নাম কি দেওয়া আছে, রিস্টার্ট। তবে রিস্টার্ট মানে প্রথম থেকে শুরু হলেও আমি তোমাদের শুরু করব মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে। এখন ইম্পর্টেন্ট টপিক কেন পড়াচ্ছি, যাতে এই রিস্টার্ট ব্যাচে আমি যা পড়াবো তোমার টেস্ট পরীক্ষার পরের যে ভিত্তিটা আছে, টেস্টের পরে যে একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনটা স্ট্রং হয়, আর তোমরা প্রত্যেকটা সাবজেক্টে ভালো করার একটা মানসিকতা তৈরি করতে পারো। কারণ তোমাদের ল্যাক যেটা আছে, তোমাদের ল্যাকটা টেস্ট পরীক্ষায় অলরেডি প্রকাশ পেয়ে গেছে। ঠিক আছে, যার ল্যাক প্রকাশ পেয়ে গেছে সে কি, সে পরবর্তীতে ধরা খাবে, এটাই তো সিম্পল। যার টেস্ট পরীক্ষায় ধরা খাইছে সে কোনোদিন এইচএসসিতে A+ পায় না। কারণ কি, সে ওই ল্যাকটা কভার করতে করতে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যায়। তো এই জন্য আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক ধরে, যেমন 24 তারিখ রাতে আমার আবার ক্লাস আছে।
তো 24 তারিখ রাতে যখন আমার আবার ক্লাসটা আছে তখন সেই ক্লাসে আমি কি পড়াবো, সেই ক্লাসে আমি পড়াবো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকের ক্লাস 2 পড়াবো আমি, ঠিক আছে? অর্থাৎ এই অধ্যায়টারই বাকি অংশটা আমি শেষ করার চেষ্টা করব। আচ্ছা, তোমাদের প্রিপারেশন আচ্ছা একটু হতাশাজনক বলা যায়, একটু হতাশাজনকই বলতে পারতেছি আমি। আলহামদুলিল্লাহ, পৌরনীতি ভালো, থ্যাংক ইউ সো মাচ। গুরুত্বপূর্ণ পড়াশোনা, হ্যাঁ গুরুত্বপূর্ণগুলোই পড়াবো। পৌরনীতিতে 80+, সব আপনাদের বেসিক টু অ্যাডভান্স 0.5 দ্বারা পসিবল। থ্যাংক ইউ সো মাচ প্রীতি। লাবণী, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো, এবার একটু তোমাদের মধ্যে আমি কনফিউশন দূর করে দিই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা যারা প্রথম আমার ক্লাস করতেছো, আমি একটু তোমাদেরকে আমার ইন্ট্রোটা দিয়ে দেই, কারণ প্রথম ক্লাস যেহেতু টিচারের সাথে একটু পরিচিত হওয়ার দরকার আছে। প্রথম কথা ভাইয়া, আমি তোমাদের ভাই, আমি তোমাদের ভাই, কিন্তু ভাইটা কি ক্লাসে যখন আসে তখন সে হয়ে যায় কি মেন্টর, মানে কি তোমার টিচার হয়ে যায়, ঠিক আছে? কিন্তু টিচারের মতো আমাকে সবসময় বলতে হবে না যে ভাইয়া স্যার, স্যার না, স্যার না, ভাই বলতে হবে, তবে ভাইয়ের মধ্যে একটু রেসপেক্ট রাখতে হবে, এতটুকুই এনাফ। দ্বিতীয় কথা যে ভাইয়া রিস্টার্ট ব্যাচটা শুরু করলেন, রিস্টার্ট ব্যাচের মাধ্যমে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি তোমরা অলরেডি জানো যে আমরা FRB 4.0 নিয়ে কাজ করতেছি এবং FRB 4.1 ওয়েটিং। তা আমরা এটা সম্পর্কে বিস্তারিত তোমাকে পরে বলবো। তবে কথা হচ্ছে ভাইয়া এই ব্যাচে পাবো কি কি, এই ব্যাচে পাবো কি কি, তোমাদেরকে যে অ্যাড করা হয়েছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মিনিমাম যতগুলা ইম্পর্টেন্ট পার্ট আছে, এই ব্যাচটার নাম রিস্টার্ট প্লাস ইম্পর্টেন্ট রাখা দরকার ছিল। কারণ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের, আমি বলতেছি মানবিকের 13টা সাবজেক্ট, জাস্ট মানবিকের সেখান থেকে 9টা পড়াচ্ছি আমরা, প্লাস হচ্ছে কি কম্পালসারি 3টা 12টা সাবজেক্টের ক্লাস রেগুলার তোমাদের হবে। তার খেয়াল করে দেখো তোমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলার সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে প্রথম পত্র থেকে আলোচনা করা হবে। কারণ কি তোমাদের পুল দেওয়া হয়েছিল একটা, যে তোমাদের লাগবে কি, আমরা প্রথম পত্র নিয়ে আলোচনা শুরু করতেছি। এখন কথা হচ্ছে ভাইয়া এর মধ্যে কি এক্সাম দেওয়ার কোনো সুযোগ আছে? এক্সাম দেওয়ার আমার ক্লাসের সুযোগ আছে ইনশাল্লাহ। আমি আজকের ক্লাসের জন্য 30টা MCQ রাখছি। তো আমি ক্লাসটা শেষ করার পরে তোমাদের সবার লাইভে 30টা MCQ এর এক্সাম নিব, অর্থাৎ লাইভে আমরা একটা এক্সাম পরীক্ষা দেবো। আমরা আধা ঘন্টা থিওরি ক্লাস করব, আধা ঘন্টা এক্সাম দিব। তো তার মাধ্যমে তুমি অন্তত এই অধ্যায়টা পড়ার পরে বুঝতে পারবা, বা যারা ভবিষ্যতে রেকর্ড ক্লাস করবা তারা অন্তত বুঝবা যে ভাইয়া আমি কতটুকু পরিমাণে পড়া হয়েছে, আমার কমপ্লিট হয়েছে, ঠিক আছে? আর একটা যারা সালাম দিছো, রাইসা, রোশনি, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একসঙ্গে ওয়ালাইকুম আসসালাম। তো আমি তোমাদেরকে এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করে দেই, ঠিক আছে? আরেকটা জিনিস একটু অ্যাড করে দেই তোমাদেরকে, খেয়াল করে দেখো। আমার কথা হচ্ছে কি যে ভাইয়া হেলিকপ্টার মিলন চলে আসছে, এখন কি পরীক্ষা কঠিন হবে? আমি তোমাদেরকে জেনারেলি একদম খুব সহজে 2 মিনিট সময় নিয়ে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দেই। দেখো ভাইয়া, তোমার অধ্যায় হচ্ছে কয়টা? 10টা অধ্যায়। পৌরনীতি প্রথম পত্রে কয়টা? ফার্স্ট পেপারে অধ্যায় হচ্ছে 10টা। এখন এই 10টা অধ্যায়ের ভেতর থেকে আমি MCQ দিব কয়টা? 30টা, ঠিক আছে? MCQ দিব হচ্ছে 30টা। এখন এখানে হেলিকপ্টার মিলনই বসুক আর হচ্ছে কি বলবো মেশিন গান ট্রাম্প বসুক, আর হচ্ছে হেলমেট হাসিনা বসুক, 3 জনের যে কেউ আসুক, তোমার যদি 10টা অধ্যায় কমপ্লিট হয়ে যায় তাহলে এই 30টা MCQ পার করতে তোমার কোনো সমস্যা আছে? তোমাকে কি বলছে যে এখানে 12টা MCQ, 12টা অধ্যায় থেকে আমি MCQ দিব, যে 2টা অধ্যায় বইয়ে নাই সেটা আমার ইচ্ছা? বলে নাই। তার মানে তোমার অধ্যায় কয়টা? তোমার অধ্যায় হচ্ছে 10টা। তুমি যদি 10টা অধ্যায় ভালো করে পারো তুমি 30টা MCQ এর উত্তর দিতে পারবা। এখন তোমার এখানে হেলমেট হাসিনাই বসুক, মেশিন গান ট্রাম্পই বসুক, আর হেলিকপ্টার মিলনই বসুক, সেটা কি আমার দেখার বিষয় আছে? সেটা আমার দেখার বিষয় না। তার মানে আমার ব্যাপারটা কি, আমার যদি প্রিপারেশন ভালো হয়, আমার যদি প্রস্তুতি ভালো হয়, তাহলে আলটিমেটলি আমার 30টা MCQ কোনো মায়ের লাল ঠেকাইতে পারবে না। কিন্তু ব্যাপার হচ্ছে আমি পড়ে গেছি পরীক্ষায় 5টা অধ্যায়, MCQ আসছে 30টা। এখন যে 5টা অধ্যায় পড়িনি সেই 5টা অধ্যায় থেকে 30টা MCQ আসছে, তখন আমি এক্সাম সেন্টার থেকে বের হয়ে বলবো যে হ্যাঁ কিসের শিক্ষামন্ত্রী এত ফাউল প্রশ্ন বানায়?
দোষ দিলাম শিক্ষামন্ত্রীর, কিন্তু আলটিমেটলি আমি 5টা অধ্যায় পড়ছি এবং 5টা অধ্যায় আমি হাতও দেইনি, অধ্যায়গুলোর নাম পর্যন্ত আমি জানি না। তাহলে আলটিমেটলি আমার প্রিপারেশন যদি ভালো হয়, আমার প্রস্তুতি যদি ভালো হয়, তাহলে 30টা এমসিকিউ এনশিওর করতে 29 থেকে 30 পাইতে আমার কোনো ঝামেলা হবে না। কিন্তু যদি প্রিপারেশনের মধ্যে ঝামেলা হয়, তাহলে আলটিমেটলি তোমাকে কোনো মায়ের লাল প্রশ্ন দিয়েও পরীক্ষায় 30-এ 30 পাইতে পারবে না। এটা হচ্ছে সহজ কথা, এটা হচ্ছে সহজ কথা, এখানে কোনো বাছবিচার নাই। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা যতটুকু সময় পাবো ততটুকু সময় যদি আমরা কাজে লাগাই, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কোনো হেলিকপ্টার, ট্রাঙ্ক, হেলমেট, মেশিন গান, চেয়ার, টেবিল কেউ আটকাইতে পারবে না, এটা অন্তত শিওর। তো এটা তোমরা মাথার মধ্যে থেকে বের করে দাও যে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, এটা নিয়ে কেউ কথা বলবা না। আমরা ডিরেক্ট এখন ক্লাসে যাব ইনশাল্লাহ। সপ্তম অধ্যায় গুরুত্বপূর্ণ, আজকে থেকে খেলা শুরু হচ্ছে। সবাই কি রেডি? আরও কেউ আসা বাকি আছে? সবাই কি রেডি? যারা রেডি তারা লিখবা লেবু, কারণ আজকের বাজারে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লেবু, ঠিক আছে? তো যারা যারা রেডি তারা লিখবা হচ্ছে লেবু, ঠিক আছে? আর যারা যারা রেডি না তারা লিখবা হচ্ছে শশা। সবাই কি একটু উত্তর করো তো দেখি। ওকে, আমরা ফলমূল সবজির নামে ক্লাস করব। আমাদের জীবনের লক্ষ্য ফলমূল সবজির নাম শোনা। আরেকটা জিনিস, যার ক্লাস শেষ করার তারা আছে সে এখন থেকে ক্লাস বাদ দিয়ে দাও। আমার যতটুকু সময় লাগবে বুঝাইতে আমি ততটুকু সময় নিয়ে বুঝাবো। কারো তারা থাকলে তুমি যেতে পারো, রেকর্ড ক্লাস করে নিবা, ইউ আর ফ্রি ফ্রম নাও, ঠিক আছে? কিন্তু ক্লাসের মাঝখানে সুলুগুলু করবা না। ক্লাসের মাঝখানে একটা জিনিস বলে রাখি, লাস্ট কথা, এই যে নো নো সুলুবুলু, ঠিক আছে? মানে ঘুম ধরছে ভাইয়া, চার্জ নাই ভাইয়া, রোজা লাগছে ভাইয়া, ইফতার করবো ভাইয়া, সেহরি করবো ভাইয়া, এগুলো কোনো সুলুবুলু চলবে না। ওকে, চলো শুরু করি আমরা। বিসমিল্লাহ। পৌরনীতি এবং সুশাসন, প্রথম পত্র, সপ্তম অধ্যায়, সরকার কাঠামো। এখানে আমি আমার বেসিক টু অ্যাডভান্সের স্টুডেন্ট দেখতে পাচ্ছি, এফআরবির স্টুডেন্ট দেখতে পাচ্ছি। তো তোমরা সবাই ক্লাস করো, সবার জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি আলোচনা শুরু করতেছি। দেখো দেখো আমার ক্লাসের শিরোনামটা কি? আমার ক্লাসের শিরোনাম হচ্ছে সরকার কাঠামো। এখন কথা হচ্ছে ভাইয়া, সরকার একটা জিনিস, কাঠামো একটা জিনিস, ঠিক আছে? সরকার একটা জিনিস, কাঠামো একটা জিনিস। এখন কথা, কাঠামো জিনিসটা কি ভাইয়া? কাঠামো জিনিসটা হচ্ছে একটা ফাউন্ডেশন, ইংরেজিতে ফাউন্ডেশন বলা হয়। তাহলে এখন দেখো, বা ভিত্তি, একটা বিল্ডিং, ধরো এটা হচ্ছে একটা বিল্ডিং, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিল্ডিং, ঠিক আছে? এটার যে বেসমেন্ট আছে, এই বেসমেন্ট বানানোর খরচটা পুরো বিল্ডিং বানানোর খরচের সমান হয়ে যায়। কারণ কি, বেসমেন্টে অনেক বেশি পরিশ্রম করতে হয়, মাটি দেখতে হয়, ওখানে অনেক বেশি সিমেন্ট দিতে হয়, বালি দিতে হয়, রড দিতে হয়, মজবুত করতে হয়, কয় তলার ভিত্তি হচ্ছে তার উপর ডিপেন্ড করে বেসমেন্টটা তৈরি করা হয়। তাহলে আমাদের দেশ পরিচালনা করতে যাদের দরকার আছে, যে ব্যক্তিগুলোর দরকার আছে, যে প্রতিষ্ঠানগুলোর দরকার আছে, সেটা হচ্ছে কি কাঠামো। আর আমাদের দেশ পরিচালনা যারা করবে, মানে যে রাজনৈতিক দলটা করবে, তাকে আমরা কি বলতেছি? একটা সরকার বলতেছি। তো এই সরকারটা কিভাবে নির্বাচিত হয় আমাদের দেশে? গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়। কি পদ্ধতি? গণতান্ত্রিক পদ্ধতি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, গণতান্ত্রিক পদ্ধতি কোনটাকে বলতেছি? যে পদ্ধতির মাধ্যমে ভোটাধিকার হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, ভোটাধিকার কি? এখন কথা হচ্ছে, এই যে ইউনুস বুইরা যাওয়ার আগে, এই দেখো নোকে সিল মেরে দিয়ে গেছে, এখন পর্যন্ত কালি উঠে নাই, এটাই হচ্ছে ভোটাধিকার। তোমরা দেখতে পাচ্ছ কি? এই যে দেখো, বুইরা এমন কালি দিছে যে জন্মের দাগ হয়ে গেছে গা। মানে বুড়া বুড়া হইতে পারে, কিন্তু বুড়া যে পরিমাণে কালি দিছে তাহলে জন্মের দাগ হয়ে গেছে। তো এটাই হইতেছে ভোটাধিকার আমাদের, যে আমরা ভোট দিয়ে কি করব? আমরা সরকার চুজ করব। এখন তাহলে যেহেতু আমরা রাজনৈতিক একটা কাজে অংশগ্রহণ করতেছি এবং সরকারটা কি রাজনৈতিক সরকার হচ্ছে, এই জন্য সহজে বলা হয় যে আমাদের যে সরকারটা আছে, সরকার একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান। কথা হচ্ছে ভাই, বাস্তবটা কিভাবে? আচ্ছা, তুমি ভোট দিয়েছে যখন হাসিনা ছিল, তখন আমরা ভোট দিছি কি? অবাস্তব। এখন বলে ভাইয়া অবাস্তব মানে কি? বুঝলাম না ঘটনা। অবাস্তব মানে হচ্ছে যে, সহজ কথা, এই যে সরকারে গেলাম, সরকারে যাওয়ার পর দেখি ভোট হয়ে গেছে,
যেমন আমার 18 সালের ঘটনা, 18 সালের ঘটনা। তো দাদা দাদি গেছে ভোট দিতে যাওয়ার পরে এখন দূর থেকে দেখে বলতেছে যে আমার দাদা দাদি এলাকায় পরিচিত আলহামদুলিল্লাহ। তো দূর থেকে বলতেছে যে চাচি ভোট দেওয়া হয়ে গেছে, বাড়ির যান। তাহলে বুঝো ব্যাপারটা, যে আমি ভোট দিতে যাইনি, কালি মারিও নাই, তার আগে বলছে চাচি ভোট দেওয়া হয়ে গেছে, বাড়ির যান, আর আশা লাগবো না। তার মানে এটা কি অবাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু ইউনূস সরকার যে কাল জন্মের দাগ মারিয়ে দিয়েছে সেটা কি, সেটা হচ্ছে বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান। কারণটা কি, কারণ আমরা এখানে কি করতে পারতেছি, ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছি, অর্থাৎ গণতান্ত্রিক সিস্টেম, একটা সিস্টেমের মাঝখানে ঢুকে গেছি আমরা। আর হাসিনার সময় কি হতো, ফাহ, মানে বুঝতেছো তো। আচ্ছা, আমরা তাহলে এখন আলোচনা শুরু করি। সরকার কাঠামোটা আমরা বুঝে ফেললাম, এরপরে আমাদের পরবর্তী আলোচনা শুরু করতেছি। তাহলে খেয়াল করে দেখো, রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। এখন কথা হচ্ছে, দেখবা যখন 5ই আগস্ট হয়ে গেল তখন সবাই একসঙ্গে আলোচনা কি করছিল, একসঙ্গে আলোচনা করছিল যে আমাদের একটা সরকারের দরকার আছে, যে সরকার না হলে আমাদের ভাত হজম হবে না। তাহলে যেহেতু আমরা বলতেছি আমাদের একটা সরকারের দরকার আছে, তাহলে দেখো রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটাকে বলতেছি আমরা, সরকারকে বলতেছি। কারণ সরকার ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হয় না। তাহলে এই জন্য বললাম কি, সরকার একটা বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রশ্নটা কিন্তু যদি প্রশ্ন তোমাদের কঠিন করে ফাইনালে, তাহলে খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। অধ্যাপক হারল্যান্ড যে লাস্কে বলছে সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। এখন সাপোজ কথা, তোমাকে যদি খ নাম্বার প্রশ্নে বলে যে একটা কথা, সরকার কি, সরকার কি ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। আচ্ছা, এটা খ নাম্বারে যদি সাপোজ একটা প্রশ্ন আসলো, তখন তুমি সরকার কি ব্যাখ্যা করলা, তখন তুমি যদি অধ্যাপক হারল্যান্ড লাস্কির এই উক্তিটা দাও, তাহলে টিচার তোমাকে 2-এর মধ্যে 2 দিতে কোনো ঝামেলা করবে না, বলবে যে ওরে সর্বনাশ, সবাই তো বানায় লেখছে, এই দেখে একটা উক্তিও দিছে, তার মানে তোমাকে কি বলবে, কি বলবে, তোমাকে নাম্বার দেওয়ার আগে এইভাবে বলবে, ফাহ, 2-এর মধ্যে 2। পরবর্তীটা দেখো, সংকীর্ণ অর্থে সরকার বলতে আইন শাসন বিচারের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে বোঝায়, কিন্তু ব্যাপক অর্থে সরকার গঠিত হয় জনগণের সম্মতিক্রমে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন এবং পরিবর্তন করে। যেমন কি সরকার গঠন পরিবর্তন কি, হাসিনা ছিল হচ্ছে কি বড়ফা, তো হাসিনা যখন বড়ফা ছিল তখন বড়ফাকে আমরা কি করছি, বিদায় করে দিছি। তারপরে আমরা কি বলছি যে নতুন একটা সরকার দরকার, এই জন্য আমরা কি করলাম, 12 ফেব্রুয়ারি আরেকটা ইলেকশন করলাম। ইলেকশন করার মাধ্যমে আমরা কি করছি, সরকারটা আলটিমেটলি গঠন করে ফেলছি। আচ্ছা, এবার খেয়াল দেখো, পরবর্তী অংশ একটু দেখি আমরা। সরকার গঠিত হয় সকল নাগরিকের সম্মতিক্রমে, বিশেষত নাগরিকগণ তাদের ভোটাধিকার সরকার গঠন এবং পরিবর্তন করে থাকে। কোন ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায়। তাহলে এখন প্রচলিত পদ্ধতিতে সরকারের শ্রেণীবিভাগগুলো একটু দেখি, খেয়াল করে দেখো। একটা হচ্ছে কি গণতান্ত্রিক রাষ্ট্র, একটা হচ্ছে কি গণতান্ত্রিক রাষ্ট্র, যেটা হচ্ছে বিডি ধরে নিলাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র, এখন এর জন্য কোরিয়া ধরে নিলাম। আচ্ছা, তোমরা সবাই কিম জং উনকে দেখো না, যে কোনো একটা মিম হলেই দেখবা যে কিম জং উন, কোরিয়ার যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টকে সবাই দেখে খুব মজা করে আর কি। তো প্রেসিডেন্ট দেখবা একটা খবর খুব ভাইরাল হয় যে রাশিয়া ভ্রমণ করছে কিম জং উন, সাথে নিয়ে গেল তার সোনার পায়খানা বা সোনার টয়লেট কিংবা সোনার কমোড। কারণ সে কি করে, নিজের ডিএনএ কোথাও ছেড়ে আসতে চায় না, তার মলের মধ্যে মানে গুড় মধ্যে যে ডিএনএ আছে সেটাও কাউকে দিতে চায় না। তো এটা কি একনায়কতান্ত্রিক সরকার একটা বৈশিষ্ট্য। তার দেশে মানে তোমরা ভিডিও দেখলেই বুঝবা সেনাবাহিনী আছে, তালি দিতেই আছে এমনি দিতেই আছে, অটোমেটিক 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 1 যুগ 2 যুগ 3 যুগ 1 শতাব্দী 2 শতাব্দী কিয়ামত পর্যন্ত তালি দিতেই আছে। এটা মানে ওর সিস্টেম, মানে ওর এগুলো পছন্দ আর কি, ঠিক আছে। ও যেখানে যায় ও নিজের প্রোটোকল, নিজের নিরাপত্তা নিজে নিয়ে যায়, ও কাউরে বিশ্বাস করে না, দুনিয়ার কাউরে বিশ্বাস করে না। ওর দেশ হচ্ছে সব থেকে কি একনায়কতান্ত্রিক দেশ। ও চিন্তা করে কি আমি যা বলবো সেটাই রুলস, কাউকে দেখার সময় নেই, কার দিকে তাকানোর সময় নেই আর কি, ঠিক আছে।
তো এরপরে দেখো, এটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। দ্বিতীয় হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা লাভের ভিত্তিতে। তাহলে যদি এমসিকিউতে প্রশ্ন আসে যে গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা লাভের ভিত্তিতে, অর্থাৎ কি এই জায়গাটা মেনশন করতেছে ক্ষমতা লাভ, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা লাভের ভিত্তিতে সরকার কত প্রকার? সরকার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আর একটা হচ্ছে প্রজাতন্ত্র। তার মানে কি, ধরে রাখো তোমার দাদা, এটা হচ্ছে তোমার দাদা, ঠিক আছে, এই দেশের প্রেসিডেন্ট ছিল, তোমার আব্বা এই দেশের প্রেসিডেন্ট ছিল, তুমি হাসু আপা, ঠিক আছে, তুমি এই দেশের প্রেসিডেন্ট। এখন তোমার নিচে যেটা আছে, তোমার নিচে বলতে গেলে তোমার বাচ্চা কাচ্চা যেটা আছে, সেটা হচ্ছে এই দেশের প্রেসিডেন্ট হবে। তাহলে এটা কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, মানে কি ওপর থেকে নিচে পর্যন্ত চলে আসতেছে। আর দুই নাম্বারটা কি প্রজাতন্ত্র, অর্থাৎ কি এই গণতন্ত্রেরই আরেকটা নাম হচ্ছে প্রজাতন্ত্র, মানে যেখানে কি জনগণের আধিক্যতা অনেক বেশি থাকে। আচ্ছা, সবাইকে বুঝতেছ? হাসু আপা তো কিউট কেন? আপা তো অলওয়েজ কিউট। যেমন কি আপা কেন কিউট, তার কারণ হচ্ছে দেখবা যে আপা থাকলে, এই যে লেবুর দাম বাড়ছে, আপা কি বলতো, ওই যে একটা লোকের মিম ভাইরাল হয়েছিল, বলছিল যে আপা থাকলে কি বলতো, যে আপনারা লেবু খান কেন, ভীমবার খাবেন, ভীমবারে 100 লেবুর শক্তি আছে, গন্ধটাও সুন্দর। আপা কি বলবো, যে আমাদের বাসায় তো সন্ধ্যাবেলা করে লেবু তো খাই না, আমরা লেবুর বদলে ভীমবারটা নিয়ে এসে এক চক একটু কাটি, কেটে পানিতে গুলায় খাই, ইফতারেও খাই, সেহরিতেও খাই, পেটও ঠান্ডা থাকে, ব্রেন তো নাই, টেনশনও নাই। আচ্ছা, পরবর্তী অংশে যাই আমরা। আইন এবং শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকার হচ্ছে দুই প্রকার। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে যে তোমরা অলরেডি জানো হয়তো বনেভার ক্লাসের মাধ্যমে, যে আমাদের এফআরবি 4.1 ব্যাচ আসতেছে ইনশাল্লাহ। তো 4.1 ব্যাচের ভর্তিটা শুরু হবে ইনশাল্লাহ 1 তারিখ থেকে 1 মার্চ ইনশাল্লাহ। আর তোমাদের প্রি বুকিং তোমরা এখন থেকে করতে পারবা। প্রি বুকিংয়ের জন্য লিঙ্ক আছে কমেন্টে, প্রি বুকিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমরা আগে রেজিস্ট্রেশনটা করে নিবা, ঠিক আছে, রেজিস্ট্রেশন করে নিবা। এখন কথা হচ্ছে ভাইয়া, আমাদের এফআরবি 4.1 দরকারটা কেন, আমি একটু 1 মিনিট সময় নিয়ে তোমাদের এই জিনিসটা একটু বুঝাই দেই। সেটা হচ্ছে, সাপোজ তুমি টেস্ট পরীক্ষার্থী দিছো, টেস্ট পরীক্ষায় আমি যদি এখন বলি যে কয়জন এ প্লাস পাইছো, আমার ক্লাস এখন করতেছে 236 জন, 236 জনের মধ্যে 36 জনে এ প্লাস পায় নাই। আমি এখানে বলে গেলাম 36টা ক্লাসটা শেষ করে দেবো, 36 জনে এ প্লাস পায় নাই, কারণ আমি পড়াই, আমি জানি যে স্টুডেন্ট কত সংখ্যক প্লাস পাইতে পারে। তাহলে খেয়াল করে দেখো, তোমরা আর্টসে পড়ো, তারপরেও এত সময় পাওয়ার পরেও 236 জনের মধ্যে 36 জন এ প্লাস এনশিওর করতে পারে নাই। তার মানে কি, কারণটা হচ্ছে যে তোমাদের প্রিপারেশনের মধ্যে অনেক বেশি ঝামেলা আছে। এই যে প্রিপারেশন গ্যাপ বা প্রস্তুতি গ্যাপ যেটাকে আমি বলতেছি, ঠিক আছে, এই প্রস্তুতি গ্যাপ যদি এইচএসসিতে থাকে, তাহলে আলটিমেটলি এইচএসসিতেও কি তুমি ভালো রেজাল্ট বা 36 জনের মধ্যে আসতে পারবা না। তার মানে তোমার দরকার হচ্ছে কি, তোমার দরকার হচ্ছে প্রপার ট্রিটমেন্টের দরকার আছে। এই যে প্রপার ট্রিটমেন্টের জন্য তোমাদের এফআরবি 4.1 ব্যাচ আছে, ঠিক আছে। 4.1 ব্যাচ এনরোল করতে গেলে তোমাদেরকে প্রি বুকিং করতে হবে, লিঙ্ক আছে। যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, যারা যারা চাচ্ছ, সহজ কথা, আমার একদম পরিষ্কার কথা, তুমি যদি মনে করো যে তোমার প্রিপারেশনে ঝামেলা আছে, প্রিপারেশন গ্যাপ আছে, তাহলে এই গ্যাপটা পূরণ করার জন্য এফআরবি তোমার জন্য। আর তোমার যদি মনে হয় যে ভাইয়া আপনারা কেমন পড়ান জানি না, তোমার যে কোনো সময় ইউটিউবে যে ক্লাস দেখবা, আমাদের কোচিংয়ের থেকে পেইড ক্লাস যারা যারা করছে, রিভিউ আছে, তাদের দেখবা, তাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করবা, মানে দুনিয়ার যে কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারো, ইটস আপ টু ইউ, তোমার যদি ভালো লাগে, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, এই যে বিভিন্ন ঝামেলা যেটা হচ্ছে তোমাদের, মানে প্রিপারেশন গ্যাপটা চলতেছে, এটাই যদি চলতে থাকে, আলটিমেটলি কয়েকদিন পরে যে কি হবে, তুমি মানে হাবুডুবু খাবা সমুদ্রে, যে ভাইয়া ডানেও যাইতে পারতেছি না, বায়াও যাইতে পারতেছি না, এখন না আছে কোর্সে ভর্তি হওয়ার সময়, না আছে প্রিপারেশন নেওয়ার সময়, এখন আমি যাবো কি, এখন আমাকে সাজেশন দেন। আমরা কিন্তু অলরেডি আজ থেকে 2 মাস আগে তোমাদের এইচএসসির ফাইনালের সাজেশন গ্রুপে আপলোড করে দিছি, পেইড ব্যাচে দিয়ে দিছি, 2 মাস আগে দিয়ে দিছি। ওরা টেস্ট পরীক্ষা দিছে, কমন পাইছে, ফাইনালে ইনশাল্লাহ কমন পাবে। আমাকে অসংখ্য শিক্ষার্থী জানাইছে যে ভাইয়া আমি
সহজ কথা, সিভিক্সে এ প্লাস পাইছি, আপনার জন্য থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য এ প্লাস পাইছে। সিভিক্স, আমি সিভিক্স পড়াই, আমি সিভিক্সের দায়িত্ব নিয়ে বলতেছি যে আমাকে অনেক ইনবক্স করছে। তার মানে কারণটা হচ্ছে কি, যে তোমাদের পার্থক্যটা বুঝতে হবে আগে, নিজের প্রিপারেশন তুমি ভালো করবা নাকি করবা না। তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে স্বাগত, 1 তারিখে ভর্তি শুরু হবে, তার আগে তোমার প্রি বুকিং এখন করতে হবে, লিঙ্ক কমেন্টে আছে। আর যদি মনে হয় যে না আমি এই ঘেষ্টে পেষ্টে চলে যাব, তাহলে আলটিমেটলি তোমার জন্য করার কিছু নাই। আচ্ছা, আমাদের রোশনি আমাদের পেইডের স্টুডেন্ট, ও বলছে যে আমি রাইসা খালার থেকে জিজ্ঞেস করছিলাম পার্সোনালি। তাহলে খেয়াল করে দেখো, এই দেখো জান্নাত আক্তার বলছে যে মানে কি পরিমাণ বাটপারে, দেখো কমন পাইছে কিন্তু আপনাকে বলি নাই, আর কি বলবো। এই যে এখানে লাইভে তোমরা আসো, তারা নিজেই বুঝতে পারবা আমাদের কোনো পেইড স্টুডেন্ট নাই। এই যে 3.0-তে ছিলাম, অনেক ভালো পড়ায় ভাইয়ারা, এখানে 27 ব্যাচেরও স্টুডেন্ট আছে, 26-এরও আছে। তো তোমরা যে কেউ দেখতে পারো, আর ইনশাল্লাহ আমাদের প্ল্যাটফর্ম থেকে অন্তত হতাশ হবে না, হতাশ হওয়ার কোনো চান্স নেই। আর পড়ানোর কোয়ালিটি তোমরা অলরেডি দেখতেছো। আচ্ছা, আমরা এখন আলোচনায় একটু আসি। খেয়াল করে দেখো, আইন শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে 2 প্রকার। খেয়াল করে দেখো, আইন এবং শাসন, তাহলে এখানেও কিন্তু এমসিকিউটা একটু ঘুরিয়ে আসতে পারে। এমসিকিউটা ঘুরিয়ে আসার মানেটা কি, খেয়াল করে দেখো। এমসিকিউ ঘুরিয়ে আসার মানে তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করলো গণতন্ত্র 2 প্রকার, তুমি বললা যে হ্যাঁ ভাইয়া 2 প্রকার, মেনে নিছি। গণতন্ত্র বা শাসন ব্যবস্থা কত প্রকার, 2 প্রকার, গণতন্ত্র একনায়কতন্ত্র, মেনে নিছি। কিন্তু তোমার প্রশ্নটা যদি ঘুরিয়ে আসলো যে ভাইয়া আইন এবং শাসন বিভাগের উপর ভিত্তি করে কত প্রকার, তখন তুমি চিন্তা করবে এই প্রশ্ন তো আমার কমন পড়ে নেই। তার মানে হবেটা কি, প্রথমে যেটা বললাম যে ওই যে 30টা এমসিকিউ 10টা অধ্যায়, তুমি পড়ে গেছো 5টা অধ্যায়, এখন এই প্রশ্নটা আসছে বাকি 5টা অধ্যায় থেকে, তখন তুমি বলবা যে হেলিকপ্টার মিলন হেলমেট হাসিনার দোষ। সিম্পল ব্যাপার। তো সিম্পল ব্যাপার সিম্পলি ডিল করতে হবে। তাহলে আমরা কি বলতেছি, সংসদীয় বা পার্লামেন্টারি গণতন্ত্র, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। সহজ কথা, আমরা কি করি, আমরা সংসদ সদস্য নির্বাচন করি। আচ্ছা, কয়দিন আগে সংসদ সদস্য নির্বাচন করলাম না, যেমন এমপি ইলেকশন করলাম, ঠিক আছে, এটাকে এমপি ইলেকশনও বলা হয়। তাহলে আমরা কি করলাম, এমপি সিলেক্ট করলাম, এই এমপিটা একটা পিএম সিলেক্ট করছে। তাহলে আমরা কি বলতেছি, এখানে সংসদ এটাকে বলতেছে যে সংসদ অধিবেশন হবে আগামী 12 মার্চে, তাহলে সব এমপিরা একসাথে বসে মিটিং টিটিং করবে, আইন তৈরি করবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র বুঝতে গেলে আমাদের কি করতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে। কোনটা জিনিসটা, সংসদীয় গণতন্ত্র কিংবা পার্লামেন্টারি ডেমোক্রেসি সাথে কি পিএম যুক্ত। তার মানে এখানে সর্বোচ্চ ক্ষমতা কার কাছে, প্রাইম মিনিস্টারের কাছে, আর প্রেসিডেন্ট যে আছে সে নামমাত্র। আচ্ছা, তোমরা গত 1.5 বছর বা 2 বছরে চুপ্পু থেকে দেখছো কখনো, দেখবা শুধু শপথ পড়াইতে আসে, মালের আর কোনো কাজ নাই, মালের কাজ শুধু শপথ পড়ানো। ওকে দেখবা না তুমি, গত 1.5 বছরে ওকে 1.5 দিনে টিভিতে দেখো নাই। কারণটা কি, কারণ হচ্ছে ও শুধু হচ্ছে প্রেসিডেন্ট, ওর হাতে কোনো ক্ষমতা নাই, ও একটা শোপিস। এখানে ক্ষমতা কার কাছে, প্রাইম মিনিস্টার বা পিএম এর কাছে। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট কোনটাকে বলতেছেন, যেখানে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে প্রেসিডেন্ট। সর্বময় ক্ষমতার অধিকারী কে, প্রেসিডেন্ট। আমাদের দেশে কোনটা আছে, আমাদের দেশে আছে হচ্ছে সংসদে বা পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে আমাদের এখানে। আর চুপ্পু হচ্ছে কি, শুধু আসে, এসে চলে গেল, ওর কাজ হচ্ছে এতটুকু। এরপরে দেখো, সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টনের ভিত্তিতে 2 প্রকার, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল গভর্নমেন্ট, ভারত যুক্তরাষ্ট্র, আর একটা হচ্ছে এককেন্দ্রিক বা ইউনিটারি। এখন কথা হচ্ছে ভাইয়া, আচ্ছা এই দুটা বুঝো কে, এই দুটা বুঝো কে, যারা যারা বুঝো তারা লিখবা আলু, ঠিক আছে, যারা হচ্ছে বুঝো না তারা লিখবা ছাগল, যারা বুঝো না তারা লিখবা ছাগল, যারা বুঝো তারা লিখবা আলু। আচ্ছা, আমরা আলু এবং ছাগল দুটাই একসাথে দেখতে পাচ্তেছি।
আচ্ছা, ছাগলের সংখ্যা মনে হয় বেশি দেখতে পাচ্তেছি আমরা, আমাদের তো চিন্তার ব্যাপার। খুবই চিন্তার ব্যাপার। সবাই একটু কমেন্ট করো তো দেখি, আলু না ছাগল? মনে আসছে না ভাইয়া, তার মানে তুমি ছাগল। আচ্ছা দেখো, আমি এই জিনিসটা সহজে সমাধান করে দিচ্ছি, খেয়াল করে দেখো। এই জিনিসটা সহজে একটু বলে দেন তো ভাইয়া। খেয়াল করো, যেটাকে আমরা ফেডারাল গভর্নমেন্ট বলবো, যেটাকে আমরা কি বলবো? ফেডারাল গভর্নমেন্ট বলবো, ঠিক আছে? ফেডারেল গভর্নমেন্ট বলবো, সেটাতে কি হবে? সেটাতে প্রদেশ থাকবে। এমন কথা হচ্ছে ভাইয়া, প্রদেশ থাকবে মানে কি? তোমরা ইন্ডিয়ার দিকে তাকালে দেখবা যেখানে অনেকগুলো প্রদেশ আছে। প্রদেশগুলো কি? কলকাতা একটা, দিল্লি একটা, হরিয়ানা একটা, রাজস্থান একটা, চেন্নাই একটা, তারপর হচ্ছে বেঙ্গালুরু একটা, হায়দ্রাবাদ একটা। তারা এই অঞ্চলগুলো কি একটা একটা করে দেশের থেকেও বড় বড়, একটা একটা দেশের থেকেও বড় বড়। তারপরে আমরা খেয়াল করে দেখো, কি করতেছি, খেয়াল করতেছি আমরা যে যেখানে প্রদেশ আছে সেটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় বলবো, যুক্তরাষ্ট্রীয় বলবো, ঠিক আছে? আর যেখানে কোনো প্রদেশ নাই, বাংলাদেশের কি আলাদা প্রদেশ আছে? তারা নাই, তাহলে আমরা এটাকে কি বলবো? ইউনিটারি গভর্নমেন্ট বলবো। অর্থাৎ একমাত্র স্থান কি? ঢাকা থেকেই দেশটা পরিচালনা হয়। তার মানে এটাকে আমরা কি বলতেছি? ইউনিটারি গভর্নমেন্ট বলতেছি। এখন কি সবাই বুঝছো? এখন কি সবাই আলু নাকি সবাই ছাগল? এখন আবার কমেন্ট করো, আলু নাকি ছাগল? এখানে শাকিল হোসেন কমেন্ট করছে, মেয়েরা ছাগল হয় বেশি, বুঝে কম, চিল্লায় বেশি। মানে চিন্তা করে দেখছো কত বড় সে ছাগল? আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারছো? না বুঝলে আবার রেকর্ড ক্লাসটা করে নেবা। আচ্ছা, ইলু আগে বলতাম রে ভাই। এবার আসো, ডেমোক্রেসিটা কি একটু বুঝি আমরা। ডেমোক্রেসি বা গণতন্ত্র, গ্রিক শব্দ ডেমোস, কোন শব্দ? গ্রিক শব্দ। ডেমোস অর্থ কি? জনগণ। আর ক্রাটোস বা ক্রাটিয়া অর্থ কি? শাসন, ক্ষমতা। এটা কিন্তু ক নাম্বারের জন্যও গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্যই গুরুত্বপূর্ণ, দুইটা জায়গার জন্যই গুরুত্বপূর্ণ, ক নাম্বারের জন্য, এমসিকিউ এর জন্যই। তাহলে খেয়াল করে দেখো এখানে আসেটা কি? আমরা যে গণতন্ত্র বলতেছি, গণতন্ত্রে আসেটা কি? খেয়াল করে দেখো, এখানে আসে হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। এখন একটু আমাকে বলতে হবে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থাটা কোনটা? সবাই কমেন্ট করবা, কেউ কারো কমেন্ট দেখে বাটপারি করবা না, সবাই কমেন্ট করো। এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা। প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা কোনটাকে বলা হয়? যারা প্রতিনিধি বাছাই করে সংসদে পাঠায়। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে বলতে হবে। নাজমুল হুদা। মনে নেই, জানি না। সমান সুযোগ বন্টন না। খেয়াল করো, এখানে খুব একটা মানে কথার মাইরপ্যাচ আছে। আমরা যেটাকে সংসদীয় গণতন্ত্র বলতেছি সেটাই তো প্রতিনিধিত্ব শাসন ব্যবস্থা। আচ্ছা, সংসদে যারা যায় এমপি, ঠিক আছে, সংসদে যারা যায় এমপি, তারা কার দ্বারা ইলেক্টেড? তারা পিপল দ্বারা ইলেক্টেড, ঠিক আছে না? পিপল দ্বারা।
আচ্ছা পিপল বানান কি রে? POPLE, পিপলই তো হয়, পিপল। আচ্ছা ভুল হইলে তোমরা লিখে দিও, আমি পিপল বানান ভুলে গেছি। যাই হোক, তো কি বললাম, তারা কি জনগণের দ্বারা বা পিপল দ্বারা হচ্ছে তারা কি ইলেক্টেড হয়। এই পিপল দ্বারা ইলেক্টেড মানুষজনকেই আর কি শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা হয়। কারণ তারা প্রতিনিধিটা কার? তারা প্রতিনিধি হচ্ছে কি এই পিপলের বা এই জনগণের। দায়বদ্ধতা কার কাছে? জনগণের কাছে। তার মানে আমি যদি তোমাকে সহজে প্রশ্ন করি যে ভাইয়া প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা কোনটা, তাহলে তুমি এক শব্দে লিখে দিতে পারো যে যেটা সংসদীয় শাসন ব্যবস্থা সেটাই হচ্ছে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা। যেটা সংসদীয় শাসন ব্যবস্থা সেটাই হচ্ছে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা। তার মানে হয়ে গেছে, আমরা উত্তর পাইছি। ওকে, উত্তর পাইছি। পরের অংশটা যাই। এটা কি সরকার পরিচালনা করে এবং কি সমান সুযোগ বন্টন করে। একজন কমেন্টে, শাকিল সম্ভবত কমেন্টে লিখছিল যে সমান সুযোগ বন্টন। আরে ভাই, প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার সাথে সমান সুযোগ করতে পাইলা। সমান সুযোগ, প্রতিনিধি, পরিচালনা, এই তিনটার কানেকশন তো গণতন্ত্রের সাথে। এই তিনটার কানেকশনটা গণতন্ত্রের সাথে। এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের আগে প্রশ্ন বুঝতে হবে। যদি প্রশ্ন না বুঝো তাইলে চিল্লায় মার্কেট পাওয়া যাইব না, চিল্লায় মার্কেট পাওয়া যাইব না। আচ্ছা এবার আসো সহজ, গণতন্ত্রের বৈশিষ্ট্য কি কি থাকতে পারে একটু খেয়াল করে দেখো। দেখো গণতন্ত্রের বৈশিষ্ট্য কি? এখানে জনগণের সম্মতি থাকবে। এখানে কি কি থাকবে? জনগণের সম্মতি থাকবে, বহুদল ব্যবস্থা থাকবে, নিয়মতান্ত্রিক হবে সেটা, মানে কি একটা স্টেজ ধাপে ধাপে আসবে, আইন থাকবে, শাসন বিচার বিভাগ থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। অর্থাৎ তোমাকে যদি বলে নিচের কোনটি, MCQতে যদি বলে নিচের কোনটি গণতন্ত্রের বৈশিষ্ট্য, তাহলে এই অপশনগুলোর ভেতর থেকে একটা অপশন হবে। তার মানে এগুলো তোমাদেরকে ভালো করে রিডিং করতে হবে। তোমাদের মধ্যে ম্যাক্সিমামের ঝামেলা কোনটা, যে ভাইয়া এই অধ্যায়টা পড়বো কতখানি বা থিওরিটিক্যালি পড়বো কতখানি নাকি MCQ পড়বো কতখানি, ঝামেলা এখানে। আমি বলবো তোমার যদি মুখস্থ বিদ্যায় খারাপ থাকো, মুখস্থ করতে চাই না, মনে ভুলে যাও, তাহলে তুমি কি করবা ভাই, একটা টপিক 10 থেকে 12 বার, স্পেশালি সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে জাস্ট রিডিং পড়বা। যে ভালো রিডিং পড়ে, একটা জিনিস মাথায় রাখবা, রিডিং পড়তে গেলে তুমি যদি না আটকাও তাহলে তোমার ওই পড়াটা হয়ে গেছে। রিডিং পড়তে যেয়ে তুমি যদি আটকায় যাও তাহলে বুঝবা যে ওই পড়ার মধ্যে ঝামেলা আছে, ওই পড়া আরো পড়তে হবে। তার মানে আমার কাজ কি, আগে ভালো করে রিডিং কমপ্লিট করা। আচ্ছা এবার আসো গুণ নিয়ে আমরা আলোচনা করি। এবার কি নিয়ে? গুণ নিয়ে। দেখো 1 নাম্বার, রাষ্ট্র পরিচালনায় সকলের অংশগ্রহণ থাকে। 2 নাম্বার, বিশেষ ব্যক্তিগত মর্যাদার অনুপস্থিতি থাকে, মানে বিশেষ কোনো ব্যক্তি এখানে ফাও পায় না। সাম্য, স্বাধীনতার সংরক্ষণ হয়, মানে সকল মানুষই এখানে সমান থাকে। আইনের শাসন প্রতিষ্ঠা হয়, জবাবদিহিতা বা দায়িত্বশীলতা থাকে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়, বিপ্লবের আশঙ্কা হ্রাস পায়। যদি গণতন্ত্র, সুষ্ঠু গণতন্ত্র থাকে তাহলে দেশে কোনো আন্দোলন হয় না। সমৃদ্ধ ও উন্নত জীবনের সহায়ক হয়, ব্যক্তিগত বিকাশের সুযোগ হয়, ক্ষমতার অপব্যবহার রোধ হয়। এবার দেখো দোষটা কি কি আছে। এখানে জ্ঞান বিজ্ঞানের জন্য সহায়ক নয়। 2 নাম্বার, দেখো এখানে জ্ঞানী গুণী পণ্ডিত মানুষের অনুপস্থিতি। যেমন কি তোমার এলাকায় তোমার পপুলারিটি অনেক, তুমি ধরো 1 লাখ তোমার ভোট আছে তোমার এলাকায়, তার মানে তুমি কিন্তু MP হয়ে গেলা। তুমি মূর্খ, চামার, এটা কোনো ফ্যাক্ট না। তোমার এলাকায় তোমার খুবই মানুষ আছে, জনপ্রিয়তা আছে, সাপোর্ট আছে, তুমি MP হয়ে গেলা। অপচয়ের প্রশ্রয় দেওয়া হয়, যেমন কি মন্ত্রী মিনিস্টারগুলো খুবই বেশি অপচয় করে। এরপরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্ভব নয়, কারণ কি 5 বছর মেয়াদ, 5 বছর পরে তোমাকে উল্টাই দিলাম, তাহলে তোমাকে পরিকল্পনা সব শেষ। দলীয় প্রভাব থাকে, যেমন ফোন করে বলে যে হ্যালো, হ্যাঁ হ্যাঁ কোথায়, হ্যাঁ আমার চাচার ফুফাতো ভাইয়ের নানাতো ছোলের খালাতো বোনের বিয়ে আজকে, হ্যাঁ 1 লাখ টাকা দে। হ্যাঁ দিতে পারবি না কেন, তোকে টাকা দিতে হবে কেন, দল ক্ষমতায় আছে না, দল তো ক্ষমতায় আছে। হ্যাঁ বুঝতেছো, ওর চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাইয়ের ছেলের শাশুড়ির মায়ের নাতি, তার ওপর দলীয় প্রভাব খাটতেছে। মানে ওকে ওর এলাকার যে নেতা আছে তাইও চেনে না, কিন্তু ও নেতাকে চেনে। এবং কি এক্ষেত্রে সহজে একটা জিনিস বলে দেয় তোমাদেরকে, যে দেখবা নেতার সাথে যখন ছবি তোলে, বুঝছো, সাপোজ কেমনে বুঝাই দেয় তোমাদেরকে। আচ্ছা এই যে ধরো এইটা হচ্ছে নেতা, ঠিক আছে, নেতা এখানে বসে আছে,
নেতা বসে আছে, ঠিক আছে, টেবিলের উপর বসে আছে। এটা হচ্ছে সাপোজ একটা চেয়ার, এটা হচ্ছে চেয়ার, নেতা বসে আছে। ও কি, ও গেছে এভাবে, স্যার চা লাগবে নাকি? ও কি বলছে? স্যার চা লাগবে নাকি, কানের কাছে যাই বলছে। ও কি করছে? ও ফটোগ্রাফারকে রেডি করছে। ওকে বলছে আমি যেই কানের কাছে যাব তখনই তুই ছবিটা তুলবি, ঠিক আছে। ফটোগ্রাফার রেডি হয়ে আছে, ও তখন নিচু হয়েছে, স্যার চা খাবেন নাকি? ছবি তুললো। তোলার পরে কি হয়েছে? তোলার পরে ও ফেসবুকে ছবিটা নিছে, নেয়ার পরে ফেসবুকে যে কি পোস্ট করছে জানো? নেতার সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময়। কি লিখছে? নেতার সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময়। অথচ যে নেতা আছে এ তো এর নাম কেন চেহারাও জীবনে দেখে নাই, এর বাপ দাদা 14 গোষ্ঠীকে চেনে না। ও গেছিল হচ্ছে চায়ের খবর নিতে, নেতাকে চা খাবেন নাকি? ওই যে ছবিটা তুললো, তোলার পরে এখন পোস্ট করে দিল যে নেতার সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময়, মানে চা খাওয়াটা হচ্ছে ওর কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, করে পোস্ট করে দিল। এখন এই সব নিয়ে এলাকার মধ্যে এখন হইচই। হে বাপ রে বাপ, কুদ্দুসকে দেখছিস অমুক চাচার সাথে নেতার সাথে স্টেজে বসে, স্টেজে দাঁড়ায় কথা বলতেছে। ওই এই ছবি দেখে আগামী 5 বছরের ভাত করে নিল। ও যেখানে আটকে যায় সেখানেই শুধু কি এই যে দেখছিস নেতার সাথে সম্পর্ক। ও কিন্তু গেছিল চা জিজ্ঞেস করতে। তাহলে খেয়াল করে দেখো, বাস্তব উদাহরণ দিলাম, ক্লাসে মাথায় রাখবা, ঠিক আছে, মাথায় রাখবা। তো এটাই হচ্ছে কি, যে দলীয় প্রভাবটা থাকে। এবং কি করবে ও এখানে আবার স্বজনপ্রীতি করবে। কিভাবে স্বজনপ্রীতি করবে খেয়াল করে দেখো। ও এই ছবিটা দেখায় দুনিয়ার সবাইকে ভয় দেখাবে, দুনিয়ার সবাইকে ভয় দেখাবে। ওই এই একটা ছবি দেখায়, কিছু হইলে ইনবক্সে পাঠাই দিবে এই ছবিটা, কয় সেন্ড, কি হইলো, দেখছিস নেতার সাথে সম্পর্ক আছে, নাম্বার দেবো কথা বলবি, নাম্বার দেবো কথা বলবি। ওর কোনো একটা চাচার নাম ধরো মানে সলিম, ঠিক আছে, সলিমের নাম চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে একটা নেতার নাম দিছে। নেতার নাম কি দিছে? যে নেতার নাম হচ্ছে কি, নেতার নাম দিব, ধরো নেতার নাম হচ্ছে মুরগি, নেতার নাম কি মুরগি, ঠিক আছে। ওর চাচার নাম হচ্ছে সলিম, কিন্তু ও কি করছে নাম্বারটা একই রাখছে, যে 017 নাম্বার একই রাখে, সলিমের নাম দিছে মুরগি, সাথে দিছে কি মুরগি চাচা এমপি, ঠিক আছে। নাম্বার কিন্তু সলিম চাচার না, ওর চাচার নাম্বার, কিন্তু ও দিছে নামটা কি মুরগি চাচা এমপি। তখন ও কি করবে, ফোনটা বের করবে, ফোনটা বের করে দেখ কল লাগাবো নাকি, লাগাবো একটা কল নাকি দিবি গোপনে, টেবিলের ওপর নাকি টেবিলের নিচে। মানে খেয়াল করে দেখো, এইভাবে হচ্ছে আলটিমেটলি দলীয় প্রতিপত্তি বা প্রভাবটা আর মানে সমাজে প্রচলিত। মানে খেয়াল করে দেখো, এভাবেই কিন্তু তোমরা আমার কথাটা আজ থেকে 1 বছর 2 বছর 1 মাস 2 মাস পরে রিলেট করবা, এবং তোমরা মনেই করবা যে আসলে না ভাই ঠিকই বলছিল। আসলে এই মুরগি চাচার সাথে আর এক ব্রয়লারের সম্পর্ক, এইভাবে আসলে সম্পর্ক বিল্ড আপ হয়। আচ্ছা এবার দেখো কি দুর্নীতি। আচ্ছা এই স্বজনপ্রীতি একটা ছবিতে ওই দুর্নীতি করবে, একটা ছবিতে দুনিয়ার সবকিছু পার হয়ে যাবে এক ছবির বদৌলতে। আচ্ছা এবার আসো গণতন্ত্রের প্রকারভেদটা একটু আমাদের পড়তে হবে, এরপরে আমরা এমসিকিউতে যাব। আজকে স্লাইড আলোচনাটা করতেছি, এরপরে আমরা এমসিকিউতে যাব। খেয়াল করে দেখো, আপনি জানেন কিভাবে, বয়স তো আর কম হইল না, মানুষজন রাজনীতি সবকিছুই তো দেখি, তো জানাটা স্বাভাবিক। দেখো গণতন্ত্রের প্রকারভেদ কত, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র বা ডিরেক্ট ডেমোক্রেসি, আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বা হচ্ছে ইনডিরেক্ট অর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, ঠিক আছে। প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রে নাগরিক রাষ্ট্রীয় কার্যাবলীতে সরাসরি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল, কিন্তু আধুনিক রাষ্ট্রের আয়তন যেমন বিশাল, জনসংখ্যাও তেমন বিপুল, আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক কিংবা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। খেয়াল করে দেখো, এই কথাটা অনেকেই বুঝতে পারো নি। প্রথম অধ্যায়ে একটা কথা লেখা আছে, কি প্রথম অধ্যায়ে একটা কথা লেখা আছে যে
প্রাচীনগুলো ছিল কি নগর রাষ্ট্র, অর্থাৎ একটা নগরে 200 জন বসবাস করলে তার মধ্যে থেকে 20 জন হচ্ছে রাজনীতিতে অংশগ্রহণ করতো, তার মানে এই 20 জনই হচ্ছে কি দেশটা পরিচালনা করতো, তার মানে সেটা কি প্রত্যক্ষ গণতন্ত্র। কিন্তু পরোক্ষ গণতন্ত্র কোনটা? পরোক্ষ গণতন্ত্র হচ্ছে যে আমরা যে ইলেকটেড মেম্বার তৈরি করলাম, এই ইলেকটেড মেম্বারটাই হচ্ছে পরোক্ষ গণতন্ত্র কিংবা ইনডিরেক্ট কিংবা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। সবাইকে বুঝতে পারছো? একটু আমাকে জানাবা এতটুকু বুঝছো কিনা, এতটুকুতে কোনো ঝামেলা আছে কিনা একটু আমাকে জানাবা। ওকে, এনাফ। দেখো এখন একটু নিজেকে যাচাই করবা, এখন একটু নিজেকে যাচাই করার সময়, ঠিক আছে? তা আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে এখন যা পড়বো সবকিছু এখন যাচাই করব। খেয়াল করো, আমাদের এমসিকিউ শুরু হচ্ছে। দেখো এমসিকিউ লেখা সিস্টেম বলে দেই। একের ক লিখে একটা বার দিবা, দুইয়ের ক দুইটার মধ্যে একটু ফাঁকা দিবা বা স্পেস দিবা, ঠিক আছে? একের ক লিখে স্পেস দিয়ে দুই লিখে ক লিখবা, এইভাবে লিখবা যেন আমি বুঝতে পারি, ঠিক আছে? শুরু দৌড় শুরু। দৌড় শুরু। ওকে, একের ক বলতেছো, আরে ভাই একসাথে লিখো রে ভাই, একসাথে লিখো। এটা আর এটা তো একসাথে আছে তাই না? তাহলে একের ক লেখার পরে দুইয়ের ক এটা একসাথে লিখো, তাহলেই তো ইজি হয়ে যায়, তোমাদের জন্য ইজি হয়। আমিও তাহলে আনসারগুলো দেখতে পারবো যে কোনটাতে ভুল উত্তর বেশি হচ্ছে, কোনটায় ভুল উত্তর কম হচ্ছে। হ্যাঁ, একের খ দুইয়ের ঘ, খুব সুন্দর, সবাই উত্তর করো। খেয়াল করে দেখো, তোমরা একটা জিনিস ভুল করতেছো, আমি আগে সমাধান করে দেই। দেখো সংসদের ব্যবস্থার প্রধানকে তখনই বলছিলাম পিএম, তার মানে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। এরপরে কে জরুরি অবস্থা ঘোষণা করে কোন বিভাগের কাজ? উত্তর হচ্ছে শাসন বিভাগের কাজ, কারণ শাসন বিভাগ কার অধীন? শাসন বিভাগ প্রেসিডেন্টের অধীন। তাহলে এটা হচ্ছে কি করে? জরুরি অবস্থা ঘোষণা করে। এই যে দেখো সহজ উত্তরে এমসিকিউ অনেকেই ভুল করলা। এবার আসো 3 এবং 4, আইন বিভাগের প্রধান কাজ কি? আইন প্রয়োগ করা, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা, আইন পরিচালনা করা। অ্যারিস্টটল কয়টি নীতির উপর ভিত্তি করে সরকারের শ্রেণীবিভাগ করেছেন? 1 2 3 4। আমার শরীক হয়েছে, কংগ্রেচুলেশন। আইন বিভাগের প্রধান কাজ কোনটা? সবাই আহারে, এটাও ভুল করে রে বাবা। ছি 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 ছি, তোমরা তো নাক কেটে ফেললা রে, তোমরা তো আমার নাক কেটে ফেললা। দেখো আইন বিভাগের কাজ কি? আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা বা তৈরি করা। প্রণয়ন শব্দের অর্থ কি? তৈরি করা। আর এখানে কি বলছে? অ্যারিস্টটল কয়টি নীতির উপর সরকারের ভাগ করছে? মুখস্থ পড়া। উত্তর হচ্ছে 2টা।
এই এমসিকিউ গুলো ভুল করতেছো, হবে না হবে না হবে না, ফেল ফেল ফেল। এবার আসো 5 নাম্বার, শাসন বিভাগের মূল কাজ কি? আইন নিচের কোন রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? 5 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, 6 নাম্বারও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, শেষে কিন্তু আমি সবার মতামত নিব, কার কয়টা হয়েছে সেটা কিন্তু জিজ্ঞেস করব, সবাই একটু মাথায় রাখিও কার কয়টা হয়েছে। পাঁচের খ, পাঁচের দুটারই খ দিয়েছ, সাবাস, তোমরাই তো। খেয়াল করে দেখো, শাসন বিভাগ এর প্রধান কাজ হচ্ছে আইন প্রয়োগ করা, তাই না? এটা কিভাবে তোমরা দিলা? গ খ, গ খ গ, সাবাস। এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে যে আইন সংশোধন একটা হতে পারে, অনেকে এটা দিছো, কিন্তু শাসন বিভাগের প্রধান কাজ যেহেতু এখানে কোনো কিছু নাই, তার মানে আমরা কি করব? প্রয়োগ দিয়ে দিব। আর বিচার বিভাগের কাজ কি? বিচার পরিচালনা করা, বিচার পড়া, মানে ওটা উল্লেখ থাকতেছে। এরপরে দেখো দ্বিকক্ষ আছে কোথায়? সহজ কথা, ভারত আমাদের সামনে আছে, তাহলে উত্তর হচ্ছে ভারত, তাই না? আচ্ছা, পরবর্তীতে আসো। 7 নাম্বার, যে সরকার কাঠামোতে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে তাকে কোন ধরনের সরকার বলা হয়? 8 নাম্বার, আইনসভার প্রথম এবং প্রধান কাজ কোনটি? 7 এবং 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, সবাই একসাথে, 7 এবং 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ। ছয়টাই হয়েছে, সাবাস। 7 এবং 8 খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, এটা উত্তর মনে হয় সহজ, অনেকে একটু ভুল করছো, কারেকশন করে দেয়। এক কেন্দ্রিক সরকার, কারণ এখানে কি বলছে? একটা জায়গায় কেন্দ্রের উপর ন্যস্ত থাকে, তার মানে কি? ঢাকা, ঢাকার উপর ন্যস্ত থাকে। আর আইনসভার প্রধান কাজ কি? আইন প্রণয়ন করা, প্রধান কাজ আইন প্রণয়ন। অনেকেই নীতি প্রণয়ন দিয়েছে, নীতি প্রণয়ন হবে না, অর্থনীতিও হবে না, জনমত গঠনও হবে না, এটা হচ্ছে রাজনৈতিক দলের কাজ। আচ্ছা 9 নাম্বার খেয়াল করে দেখো, 9 নাম্বার, ন্যায় বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয়স্থল হলো সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা বিচার বিভাগ নাকি আইন বিভাগ? 10 স্থানীয় সংস্থায় তুমি প্রাথমিক সদস্য কোনটা? দুটোই খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আর হ্যাঁ, তোমাদের মধ্যে যারা যারা এখনো প্রি বুকিং নিয়ে টেনশন আছো, প্রি বুকিংটা করার উদ্দেশ্য হলো তোমরা যেন FRB 4.1 এর জন্য যে ছাড়টা আছে সেই ছাড়টা ইনশিওর করতে পারো। অর্থাৎ কি? আর হ্যাঁ, তোমরা কিন্তু প্রথম 100 জন পেয়ে যাবা হচ্ছে চলশিকের তরফ থেকে ব্যাগ। যারা FRB 4.1 এর প্রথম 100 জন হবে, তারা চলশিকে এই প্রথম সবার জন্য ব্যাগ উপহার দিচ্ছে, যেটা আমরা কখনো দেই নাই আগে। তো চলশিকের লোগোওয়ালা ব্যাগ পেয়ে যাবা তোমরা, প্রথম 100 জন শুধু। 9 নাম্বার, না এটার উত্তর তো হচ্ছে না, পোলাপাইন পারতেছে না, এটা তো একটু ঝামেলা হয়ে গেল। দেখো 9 নাম্বার, দেখো 9 নাম্বার কি বলছে? ন্যায় বিচার প্রাপ্তি মানে কি? আমাদের বিচার দরকার, তাহলে সহজ কথা উত্তর হচ্ছে বিচার বিভাগ। বিচার দরকার, উত্তর হচ্ছে বিচার বিভাগ। আর দেখো স্থানীয় পর্যায়ে মানে কি? একদম রুট পর্যায়ে, রুট পর্যায়ে মানে এর পরে আর কোনো কিছু নাই, তার মানে আমরা কি বলতেছি? ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন থেকে হচ্ছে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে সংসদ। তাহলে উত্তর ওপরে 3টা হচ্ছে না, 4 নাম্বার বা ঘ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এবার আসো 11, সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? 12 নাম্বার, জরুরি অবস্থা ঘোষণা করার দায়িত্ব কোন বিভাগের? 11 নাম্বারটা মেইনলি আমাদের প্রশ্নের উত্তর করতে হবে। এগারো নাম্বার মেইনলি আমাদের উত্তর করতে হবে। খেয়াল করে দেখো 11 নাম্বার বলছে যে কোন পদটা এমনি থেকেই। 11 নাম্বার দেখলে আমাদের কার কথা মনে হবে? কার কথা মনে হবে?
চুপ্পুর কথা মনে হবে। কার কথা? চুপ্পুর কথা মনে হবে। তার মানে আমরা রাষ্ট্রপতি দাগাই দিয়ে আসবো। আর 12-র উত্তর হচ্ছে শাসন ব্যবস্থা। আচ্ছা 13 নাম্বার দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সর্বাধিক গ্রহণযোগ্য ধারণা কে ব্যক্ত করেছেন? 14 নাম্বার, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি প্রয়োগ করা হয়? খেয়াল করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 নাম্বার পরীক্ষায় আসার মতো, 14 নাম্বারের পরীক্ষায় আসার মতো। 13 এবং 14 বারবার বলছি। 13 এবং 14 যারা পারবে না তাদের অবস্থা খারাপ। দেখো 13 নাম্বারের উত্তর ভুল যাচ্ছে, খুবই হতাশাজনক ব্যাপার। খেয়াল করে দেখো, 13-র উত্তর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যখনই আসবে তখন একটা নাম আমাদের মুখস্থ করতে হবে, এটা হচ্ছে মন্টেস্কু। ঠিক আছে। আর 14 নাম্বার কি? অপরাধীকে শাস্তি দেব। শাস্তি দেওয়ার সাংবিধানিক নাম হচ্ছে ফৌজদারি। শাস্তির সাংবিধানিক নাম কি? ফৌজদারি। তার মানে আমরা কি বলতেছি? যে অপরাধীকে শাস্তি দেবে হচ্ছে ফৌজদারি আইনে তাদেরকে শাস্তি প্রয়োগ করা হবে। আচ্ছা এবার দেখো 15-16, দুষ্টের দমন শিষ্টের লালন কোন বিভাগের কাজ? অর্থাৎ কি আমরা দুষ্টের দমনও করব, অর্থাৎ আইনটাও মেনে চলবো। তাহলে এই দুটো কোন বিভাগের কাজ? খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ, সবাই উত্তর দিবা। নিচের কোন দেশটি বিরোধী দলে রাজা এবং রানীর বিরোধী দল বলা হয়? খেয়াল করে দেখো 15-16 গুরুত্বপূর্ণ, আবারও সবগুলোই গুরুত্বপূর্ণ আছে, সবগুলোই বলা লাগতেছে, কষ্টের ব্যাপার। 15 এবং 16 খেয়াল করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ, 15 নম্বর পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। এই তো খেয়াল করে দেখো, আমরা কি বললাম এখানে? যে দুষ্টের দমন শিষ্টের পালন, এটা হচ্ছে কি বিচার বিভাগের কাজ। তার মানে কি বিচার পালনও করব, আবার কেউ যাতে অপরাধ না করে সেটাও আমরা খেয়াল রাখবো। আর 16 নম্বরের উত্তর হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে এটা সব থেকে বেশি মেনটেন করা হয়। আচ্ছা এরপরে দেখো 17-18 খেয়াল করে দেখো, যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজধানীর হাতে ন্যস্ত থাকে তাকে কি বলা হয়? উভয়তন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, জনতাতন্ত্র। 18 নাম্বার, এক জাতি এক দেশ এক নেতা কোন সরকারের আদর্শ? আজকে আমরা যা যা পড়ছি তার মধ্যে থেকে এমসিকিউ গুলো দেওয়া আছে। তো তোমরা যারা হতাশ হয়ে গেছো তাদের জন্য অনেক অনেক দুঃখ, অনেক অনেক কষ্ট, অনেক অনেক সমবেদনা। আচ্ছা 17-18 খেয়াল করে দেখো, আমরা যা বলছিলাম 17 কি? যেখানে চরম ক্ষমতা রাজা রানীর হাতে ন্যস্ত থাকে। তাহলে রাজা রানী কোথায় থাকে? রাজা রানী রাজতন্ত্রে থাকে। আর এক জাতি এক দেশ, তার মানে বুঝতেছো যে টয়লেট নিয়ে দৌড়াদৌড়ি, তার মানে আমরা বুঝতেছি এটা কি? বুঝতেছি হচ্ছে একনায়ক তন্ত্র। একনায়ক তন্ত্র মানে কি? হাসিনা পা হেলমেট হাসিনাকে মজা করবা। ঠিক আছে, লাস্ট, আজকের লাস্ট, নিচের কোনটি শাসন বিভাগের কাজ? নিচের কোনটি শাসন বিভাগের কাজ? নিচের কোন আর বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়? 19 এবং 20 সবাই একটু একসাথে, 19 এবং 20। উনিশ 20 খুবই গুরুত্বপূর্ণ। শাসন বিভাগের কাজ কোনটা একটাকে বলছে, আরেকটাকে বলছে হচ্ছে কি? আরেকটাকে বলছে যে স্বাধীনতা বলতে কি বোঝায়। হতাশ বিগ হতাশ, এই হতাশ না হওয়ার জন্যই তো এফআরবি 4.1। আচ্ছা 20-এর এ 21-এ 19-এর এ 20-এ খেয়াল করে দেখো, শাসন বিভাগের কাজ হচ্ছে কি? মেইনলি অধ্যাদেশ জারি করা।
শাসন বিভাগের কাজ অধ্যাদেশ জারি করা, প্রণয়নের কাজ তো আইন বিভাগের, প্রণয়নের কাজ তো আইন বিভাগের, সংবিধান প্রণয়ন এগুলো সবকিছু তৈরির কাজ আইন বিভাগের, সংশোধনের কাজ বোথ। তাহলে একটা কাজ হচ্ছে কি অধ্যাদেশ জারি করা। অধ্যাদেশ কার পক্ষ থেকে হয়? রাষ্ট্রপতির পক্ষ থেকে হয়। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে? বিচারকদের নিরপেক্ষতা। বিচারক যদি নিরপেক্ষ হয় বিচার করতে পারে তাহলে আলটিমেটলি কি? আলটিমেটলি দেশে যত ধরনের সমস্যা আছে তার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তার কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। তো লাস্ট বলে ফেলি কি, যে তোমাদের কাজ হচ্ছে এখন, তোমাদের কাজ কোথায় গেল, হারাই গেছে। নেক্সট ডে আমরা কি করব? এর পরবর্তী যে অংশটা যেখান থেকে আজকে আমরা প্রত্যক্ষ গণতন্ত্র ছেড়ে দিছি, সে প্রত্যক্ষ গণতন্ত্র থেকে মেইনলি আমরা কি করব? আলোচনাটা সামনের দিকে আগাবো। ঠিক আছে, এবং তোমরা যারা এখন পর্যন্ত পড়াশোনা নিয়ে টেনশনে আসো তাদের একটা কাজ কি? একটা কাজ হচ্ছে প্রি বুকিং কমপ্লিট করে ফেলা। প্রি বুকিং কমপ্লিট করার পরে হচ্ছে কি তোমরা অপেক্ষা করবা, আমরা নোটিশ দিলে তোমরা ভর্তি হতে পারবা। তবে এখন ক্লাসের পরে অবশ্যই অবশ্যই কমেন্ট থেকে প্রি বুকিং করে ফেলো যাতে তোমরা ছাড় ইনশিওর করতে পারো। এবং বান্ডেল কোর্স এনরোল করলে তোমরা পেয়ে যাবে হচ্ছে ব্যাগ 100 জন, এবং যারা হচ্ছে কম্বো এবং গ্রুপ সাবজেক্ট নিবা তারা টি শার্ট পেয়ে যাবে। আমাদের গরমের সময় টি শার্ট পরতে মজা লাগবে। আর একটা কথা লাস্ট, এখন সময় পড়াশোনা করার। যদি পড়াশোনা না ভালো মতো করো তাইলে ভাই তুমি বাস খেয়ে যাবা। তোমাদের এমসিকিউ 15টা হয়েছে, 16টা হয়েছে, 4টা ভুল, 5টা ভুল, 6টা ভুল, 8টা ভুল, মানে এটা কল্পনা করা যায় না। তো এটা আসলেই খুব খারাপ একটা। এই এমসিকিউগুলো 20টার মধ্যে তোমাদেরকে অন্তত 19টা পাওয়া উচিত ছিল। 18-19টা না পাইলে তোমাদের পড়াশোনা বাদ দেওয়া উচিত, না পাইলে তোমাদের পড়াশোনা বাদ দেওয়া উচিত। আর পরিশেষে এটাই বলবো যে এফআরবি খুব ভালো একটা কোর্স আলহামদুলিল্লাহ। আমাদের যারা বেসিক টু অ্যাডভান্সে ছিল তারা হচ্ছে এফআরবি এনরোল করছে, কারণ তারা ভালো সার্ভিস পাইছে এই জন্য এনরোল করছে। ঠিক আছে, তো আমরা আশা করব যে তোমরাও ভালো একটা সার্ভিস পেয়ে যাবা এফআরবি 4.1 এর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই আরাম বিরাম করো, এবং পরবর্তী দিন আবার থিওরি ক্লাসের পাশাপাশি এমসিকিউ এর লাইভ এক্সামের ব্যবস্থা থাকবে, সেখানে অবশ্যই উপস্থিত থাকবা। তো আজকের মতো এই পর্যন্তই। আর পরিশেষে ভালো মতো খাওয়া দাওয়া করো আর ক্লাসগুলো ঠিকঠাক মতো করো। এই ক্লাসগুলা এই লামিয়া জুই ভাইয়া সবগুলো হয়েছে, সাবাস বাঘের বাচ্চা। ক্লাসগুলো ঠিকঠাক মতো করবা। আর ফাহ এফআরবি 4.1 কোর্স জিন্দাবাদ। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।